আবাসিক হোটেলে আজ আমার দুদিন চলছে। এই কদিন থানার ভিন্ন ভিন্ন প্রমাণ কাগজপত্র ঝামেলা গুছাতে গিয়ে ব্যাপক ছোটাছুটি করতে হয়েছে আমাকে। অসুস্থ শরীর নিয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি আমি। ভরা পেট নিয়ে নড়াচড়া করতেও আজকাল কষ্ট হয়ে যাচ্ছে আমার। তবুও আমি মনের জোরে লড়ছি। আজ দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম, হঠাৎ মাহিমের নাম্বার থেকে কল। ফোন কলের শব্দ পেয়ে ফাঁস থেকে মা জিজ্ঞেস করলো, কে কল করেছে তনু? আমি স্বাভাবিকভাবেই বললাম, মাহিম। মা ওর নাম শুনতে আঁতকে উঠল। ভয়ার্ত গলায় আমায় বলল, কল ধরিস না তনু, তুই ওর কল ধরিস না, কল কেটে দে, কল কেটে দে, তুই এক্ষুনি ওর নাম্বারটা ব্লক করে দে। কিন্তু আমি মায়ের বারণ শুনলাম না। কিছু একটা ভেবে বাঁকা হাসলাম। মা ওর নাম শুনতে পেয়েই ওনার মুখ প্যাকাশে হয়ে গেছে, কিন্তু আমি বেশ স্বাভাবিক রয়েছি। যেন আমি জানতাম এমনটাই হওয়ার। এরপর কল রিসিভ করলেই কি হতে পারে তাও আজ করে নিয়েছি। মা আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। আমার সাপ দেখে তার চোখে বিস্ময়, মুখে কোথাও শব্দ নেই। আমি আবারও হাসলাম। এরপর নিজেকে যথাযথ সামলিয়ে ফোন রিসিভ করলাম। রিসিভ করার আগে অবশ্য কল রেকর্ডিং চালু করে নিয়েছি। আমি আর আগপাস না ভেবে গম্ভীর কণ্ঠে শুধালাম, হ্যালো। আচমকা উপাস থেকে মাহিমের বাজখায় কণ্ঠে বিশ্রী গালিগালাজ ভেসে আসলো। কিরে মাগি, তুই নাকি লাং নিয়ে হোটেলে উঠেছিস, আবার আমার নামে মামলাও করেছিস? নুটির বাচ্চা, তোর এত সাহস কি করে হলো? মুখ সামলে কথা বল মাহিম। তুই আমার সাহসের এখনো কিছুই দেখিসনি। তোর সাহস দেখার আগে আমি তোকে দুনিয়া থেকে বিদায় করব। তনয়া, ভালোই ভালোই কথা বলছিলাম আমি, তুই যখন শুনিসনি এবার তোর তেজ আমি ছুটাবো দেখিস। আগে বেশ্যাগিরি শুরু করছিস হোটেলে বসে? বেশ্যাগিরি? এই যে বেশ্যা, তুই তোর কোন বাপের পরামর্শে আমার নামে মামলা করেছিস? তোর বড় বড় বাপেরা মিলেও মাহিম চৌধুরীর এক গোছা চুলও ছিটতে পারবে না। তোর টাকার লোভ হয়েছে, আমার সম্পত্তির উপর লোভ হয়েছে, তাই না? তোকে আমি জাস্ট খুন করে ফেলবো, ওই দিব। আমি নিঃশব্দে নিবৃতে ওর কল কেটে দিলাম। ওর বিশ্রী কথাবার্তা ও হুমকিমূলক কথাবার্তার ভয়েস রেকর্ডটাও সেই সঙ্গে মোবাইলে সেভ করে ফেললাম। এই জিনিস আমার মামলাটাকে আরও একটু শক্তপোক্ত করতে সাহায্য করবে। আমি তৎক্ষণাৎ মাহিমের নাম্বারটা চিরতরের জন্য ব্লক লিস্টে যুক্ত করলাম। ওর বিশ্রী গালাগালি এগুলো আমার কানে বাজছে, সেই সঙ্গে শরীরটাও ঘিন ঘিন করছে ঘৃণে। ভাবতেই আজ নিজের প্রতি করুণা হয়। এরকম একটা অসভ্য জানোয়ারকে এককালে ভালোবেসেছিলাম আমি। ছি, আজ আমাকে ওর গালিগালাজগুলোও হজম করতে হলো ভবিষ্যৎ প্রজন্মকে ভেবে। এই যে আমি পাল্টা প্রতিক্রিয়া দেখাতে গিয়েও দেখাইনি, পাছে আমার প্রমাণটা যদি নড়ে বড়ে যায়। আমি জানতাম থানা থেকে নোটিশ পাঠালে কিংবা মাহিমের কানে মামলার খবর পৌঁছালে সে আমাকে কল করবে। হলো তাই, আমার লক্ষ্যে এবার সাকসেস। তবুও আমি কিছুক্ষণ থম মেরে অবস্থায় বসেছিলাম। আমার নির্বিকার ভঙ্গির বাটা পড়ল মায়ের ডাকে, তনু, ও তনু। কি বললো রে মাহিম? আমি তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে মাকে এড়িয়ে গেলাম। মা জানার জন্য এখন উসখুস করছে, কিন্তু আমি কিভাবে মাকে, আমার প্রেমিক পুরুষ আমাকে মাগি বলেছে, আমাকে যে প্রেমিকার অবসন আচার আচরণ সচারণ প্রকাশ করতে পারি না কাউকে। প্রেমেরা হারিয়ে সম্পর্কে যখন বিষাদে ভরে ওঠে তখন চুপি চুপি কত কথা বলে ফেলি ভয়ে। আমি হাতড়াতে থাকলাম মূল জায়গাতে। মাহিমের বলা কল রেকর্ডও সেদিনের সালিশিতে বসার সকল কথোপকথন আমি বুদ্ধি করে নিজের ফোনে লুকিয়ে রেকর্ড করেছিলাম। সেগুলো মিলিয়ে আজ আমি থানার দারোগাকে পাঠিয়ে দিলাম। সঙ্গে দিলাম সামান্য 10,000 টাকা। থানার দারোগাটা খুব ভালো, ঘুষ খায় না সে, তবে 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 উপহার হিসেবে টাকা পয়সা সে নেয়। বড় বাবুদের কাজের একটা সম্মানই আছে না, এটা সামান্য চা নাস্তার টাকা। থানার দারোগা বাবুদের হাতে বেশ প্রমাণ রয়েছে এখন। রিদান ভাইও মামলার পিছনে বেশ শ্রম দিচ্ছে। একে একে দুই মিলিয়ে দারোগা সাহেব কথা দিয়েছে রাতে তার ফোর্স নিয়ে অ্যারেস্ট করবে মাহিমকে। দরদ দেখিয়ে আমাকেও বলেছে, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, হারামজাদাটাকে আমরা এইবার এক উচিত শিক্ষাই দিব। আর হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন। আমিও সাবধানেই থাকলাম। দারোগা সাহেবও তার কথা রেখেছে। মাহিমকে সেদিনই পুলিশের ফোর্স অ্যারেস্ট করেছে। জেলখানাতে মাহিমের বেশ কিছুদিন কেটেছে। থানার সকল ফর্মালিটি পূরণ করে আমাদের মামলা উঠেছে এবার আদালতে। জজ সাহেব বিচারকের আসনে বসে আছেন। আমাদের দুপক্ষের দুজন উকিল তর্ক বিতর্ক করছেন। মাহিমকেও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আজ। তার পক্ষে বড়সড় লোকজন আছেন। এলাকার চেয়ারম্যান সাহেব এসেছে, আমার সতীনও এসেছে, তার সঙ্গে আরও আরেকজন।
তারা আমার দিকে বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছে। এদিকে আমার পক্ষে কেবল একজন উকিল, আমি, আমার মা ও রিদান ভাই। আমাদের উকিলটা বেশ কাজের, উনি রিদান ভাইয়ের বন্ধু জায়ান আহমেদ। রিদান ভাইয়ের কথাতেই আমাদের হয়ে আইনিভাবে লড়ছে সে। আদালতের এক পর্যায়ে সব দিক দিয়ে প্রমাণিত হতে যাচ্ছিল মাহিম অপরাধী। তাকে জজ সাহেব ও উকিল সাহেব অনেক প্রশ্ন করলো। প্রথম মাহিম তালবাহানা করলেও পরবর্তী রায়ের দিন তার সাফ সাফ কথা উত্তর ওনার, আমি তনয়ার সঙ্গে সংসার করতে ইচ্ছুক নই। আমি তার দেনা পাওনা পরিশোধ করে তাকে ডিভোর্স দিতে চাই। এরপরও আদালত আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিতে প্রস্তুত। কেন সংসার করতে চান না? উনি আপনার অনাগত সন্তানের মা। আপনার সন্তানের ভবিষ্যৎ কি? আমার সন্তানের ভবিষ্যৎ আমি, তার ভরণ পোষণের দায়িত্ব আমার। কিন্তু তার মায়ের দেনা পাওনা পরিশোধ করার পর তার কি হবে তার দায়ভার আমার নয়। তাছাড়া এই বিয়েটা আমি আমার প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই করেছিলাম, কিন্তু এখন আমাদের বনিবনার মিল নেই, আমরা আলাদা হতে চাই। এর মধ্যে আমি বাদ সেধে বললাম, মহামান্য আদালত, মাহিম মিথ্যে বলছে। উনি ওনার প্রথম স্ত্রীর অগোচরে আমার সঙ্গে চিটিং করে আমাকে বিয়ে করেছে। উনি আমার অনাগত সন্তানের প্রসঙ্গে প্রতারণা করেছে। আমার কথার পিঠে সতীন বলল, ইওর অনার, আমি মাহিমের প্রথম স্ত্রী নুহা বলছি। আমার স্বামী আমার অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে করেছে। ওনার দ্বিতীয় বিয়েতে আমার কোনো আপত্তি ছিল না। আমি হতবাক হয়ে রইলাম কিঞ্চিতক্ষণ। একজন নারী হয়ে উনি অপরাধকে সাফা দিয়ে স্বামীর পক্ষ নিয়ে আদালতকে মিথ্যে বলল। এর মধ্যে আমার পক্ষের উকিল ব্যঙ্গ করে ওনাকে বললেন, আপনি এতই উদারমনের মানুষ। মিস নুহা, আপনার স্বামী আপনার কাছে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি চাইলো, আর আপনি আপনার জন্য সতীনান্ত অনুমতি দিয়ে দিলেন। বাদীপক্ষের উকিল জায়ান আহমেদকে বাধা দিয়ে বলল, অবজেকশন ইওর অনার, এটা মাহিম ও নুহার ব্যক্তিগত ব্যাপার। জাহান আহমেদ তাদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে চেয়ে লোক সম্মুখে তাদের হেনস্থা করতে চাইছে। ওদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হতে যাচ্ছিল। আচমকা জজ সাহেব তার হাতুড়ি দিয়ে গোটা কয়েক শব্দ করে বললেন, সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট প্লিজ। আদালত ঠান্ডা হলো। আবারও অনুমতি নিয়ে জায়ান আহমেদ আদালতকে প্রমাণ দেখিয়ে আমার সতীনকে জিজ্ঞেস করলেন, মিস নুহা, সেদিন চেয়ারম্যানের সালিসির বৈঠকে আপনি তো বলেছিলেন যে আপনি আপনার সতীন সম্পর্কে অবগত নন। আপনার কাছে সেটার যথাযথ প্রমাণও রয়েছে। নুহা বেশ চমকালো। এরপর আবারও অপরাধীর মতো আরেক মিথ্যা শুরু করে দিল খুব কৌশলে। প্রথমেই আমি আদালতের কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আমি সেদিনের নিজেদের সম্মান বাঁচাতে আমি আমার সতীনকে অস্বীকার করেছি, কিন্তু আমি আর আদালতে দাঁড়িয়ে মিথ্যা বলতে চাই না। আমি অবাক হয়ে সেদিন কেবল অনুভব করেছি একজন নারীর বড় শত্রু। আর যদি নুহা তার স্বামীর পক্ষ না নিয়ে অন্যায়ের পক্ষ নিত, সমাজের একজন অপরাধী কঠিন শাস্তি পেত। আদালতের কাছে চিহ্নিত হতো একজন ঠকবাজ প্রতারক। কিন্তু হায় আফসোস, আজও আমাদের সমাজের নারীগুলো স্বামীতে অন্ধভক্ত। নিজের সংসার রক্ষার্থে আজও নারীরা তার স্বামীর হাজারটা অপরাধ লুকোয়। একজন অপরাধীকে বুক ফুলিয়ে বাঁচিয়ে দেয়, এতে যদি অন্যের জানটাও চলে যায় সেদিকে ফিরেও তাকায় না, তাকাতেও চায় না। আমি নীরবে দীর্ঘশ্বাস ছাড়লাম। পাশ থেকে মা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। এরপর আরও মামলা পরিষ্কার হলো। মাহিম আমাকে রাখবে না, আমিও তার সঙ্গে থাকবো না। পরবর্তীতে আইনিভাবে সিদ্ধান্ত হলো আমাদের বিচ্ছেদ। মাহিম আমার দেনমোহরও দেনা পাওনা পরিশোধ করে দিবেন। কিন্তু বাচ্চাটার প্রসঙ্গে এসে আদালত আবারও মাহিমকে প্রশ্ন করলো, মাহিম চৌধুরী, তনয়ার গর্ভে যে বাচ্চা রয়েছে সেটা তো আপনারই। বাবা হিসেবে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার, কিন্তু এই বাচ্চাটা যে আপনার কাছে নিরাপদ থাকবে এর নিশ্চয়তা কি? মাহিম বেশ অনেকক্ষণ পর বলল, দরকার হলে আইনিভাবে তার নিশ্চয়তা আমি দিব, কিন্তু এতে আবারও বাধা দিলাম। আমি আদালতের কাছে দাবি তুলেছি, আমার বাচ্চা আমার কাছেই থাকবে। আমার বাচ্চা আমি সারা জীবন নিজের কাছে রাখবো, তাকে আমি কাউকে দিব না। আমি যেখানে থাকবো আমার বাচ্চাও সেখানে থাকবে। কিন্তু আইনিভাবে একজন বাচ্চার অধিকার প্রথম তার বাবার দিকে এগিয়ে। নির্দিষ্ট একটা সময়ের পর বাবা যদি নিজের সন্তান নিজের কাছে রাখার দাবি আদালতে তোলে, সেক্ষেত্রে মায়েরা চাইলেও বাচ্চা নিজেদের কাছে রাখতে পারে না। কিন্তু আমাদের ক্ষেত্রে সেরকমটা হলো না। মাহিম এই বাচ্চা নিজের কাছে রাখার অনীহা দেখালো। আমার সতীনও অন্যের বোঝা নিজের সংসারে নিতে রাজি নন। অগত্যা আমার দাবি আদালতে লিখিতভাবে দিলেন। সবশেষ আমাদের ডিভোর্স লেটারও রেডি হলো, স্বাক্ষরও হলো। গল্পের মাহিম আজ লাস্ট শুনানিতে আমার দেনমোহর সহ 3 মাসের ভরণ পোষণের খরচ জমা দিল। এছাড়াও বাচ্চা হওয়ার আগ অবধি আমার চিকিৎসা ও ভরণ পোষণের যাবতীয় খরচও তার। এছাড়াও বাচ্চা আমার কাছে থাকলেও সে তার পিতার সম্পত্তির উপর অধিকার রাখবেন। সবশেষে নানাবিধ অপরাধে
6 মাসের কারাদণ্ড ও জরিমানা। যদিও তার শাস্তি আরও বেশি হওয়া দরকার ছিল, কিন্তু ক্ষমতার টাকার ফাঁকফোকর থেকে আদালত তাকে অল্পতেই বাঁচিয়ে দিল। জায়ান আহমেদ আর কিছু করতে চেয়েও পারল না। আদালতে এরপর আর তার হাত নেই। আজ আমি এতটুকুই সন্তুষ্ট থাকলাম এই ভেবে, মানুষের আদালতে ফাঁকফোকর থাকে, কিন্তু আল্লাহর আদালতেও কোনো ফাঁকফোকর নেই। সেখানে প্রতিটি কাজের সঠিক বিচার হয়। তুমি ঠিক ততটুকুই পাবে যতটুকুই তোমার প্রাপ্য, হোক তা সুখের পুরস্কার কিংবা শাস্তির কঠিন বোঝা। সেই বিশ্বাস রেখে আমি দুহাত উঠিয়ে একজন অপরাধীকে আল্লাহর নিকট সঁপে দিব। আমার প্রতিটা দীর্ঘশ্বাস ওর দিকে অভিশাপ হয়ে ফিরবে। হ্যাঁ হ্যাঁ, ফিরবে। আমি হাসলাম তৃপ্তিতে। ভাগ্যিস আমাদের একজন রব আছেন। অবশেষে আমি আমার সংসারটা লিখিতভাবেই হারালাম। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তালাক কার্যকর হবে। আমি সেই সময়টা সবুরও করলাম না। সেই কবেই মন থেকে একজন প্রতারক তুলে ফেলেছি, এমনভাবেই তুললাম যে আমার ঘৃণাতেও সেই পুরুষের নামটাও থাকবে না। আমি এও জানি আমি তাকে ছাড়াই বাঁচবো, ভালো থাকবে এবং একজন বিপ্লবী নারী হব, যাকে দ্বিতীয়বার ভাঙাতে আসলে সেই বেশ কিছুদিন পর নিজের শহরে ফিরছি আমরা। আমি আর মা বাসের এক সিটের পাশাপাশি, রিধান ভাই অন্য সিটে বসেছে। বাস চলছে। বাসের জানালার পাশের সিটটাতেই বসে আছি আমি। বাইরে সন্ধ্যার আলো আধারি, রাস্তার ল্যাম্পপোস্টের মৃদু আলো আমাকে অবচেতনভাবে অন্য জগতে নিয়ে যাচ্ছে। আমার এক হাতে ব্যাগ, অন্য হাতটা অবহেলায় জানালার ধারে রেখে বাইরে তাকিয়ে আছি। শীতল হাওয়ার ঝাপটা মুখ ছুঁয়ে যাচ্ছে, কিন্তু আমি টের পেলাম আমার চোখে এক বিষণ্ণের স্থিরতা। ভেতরটাতেও কেমন দুমড়ে মুচড়ে ছা যাচ্ছে। তবুও আমার মনের ভেতরটায় এক প্রকার মুক্তির স্বাদ, আবার গভীর এক শূন্যতা। সম্পর্কের জটিলতা থেকে নিজেকে মুক্ত করে আজ আমি একটু হালকা অনুভব করছি, কিন্তু সেই মুক্তি যেন আমার জীবনের অনেকটুকুই কেড়ে নিয়েছে। এটা কি সংসার হারানোর বিষাদ? জানি না, আমি কিচ্ছু জানি না। বাসের ভিড়, কত মানুষের কোলাহল আমাকে ছুতে পারছে না। আমি ভাবছি, সব হারিয়েও কি কিছু পাওয়া যায়? হয়তো যায়। নিজেকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন আজ প্রথমবারের মতো আমার চোখে ভেসে উঠছে। জানালার কাছে আমার প্রতিচ্ছবি যেন আমাকে সান্ত্বনা দিচ্ছে। তুই পারবি, তনা। তুই একাই যথেষ্ট। বাস ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে, আমার হৃদয়ের ভাঙা অংশগুলো নতুন করে নিজেকে গড়ে তোলার জন্য প্রস্তুত হচ্ছে। আচমকা ফোনের ভাইব্রেশনে কেঁপে উঠলাম আমি। তন্নি কল করেছে। আমি অনাগ্রহের সাথে কল ধরলাম। ওপাশ থেকে ভেসে আসছে বড় খালার কণ্ঠ। হ্যালো, তনু। বড় খালাদের বাসাতেই এতদিন থেকেছে তন্নি। মা একা একা এক ফ্ল্যাটে রাখেনি ওকে। বড় খালাই তন্নির ফোন থেকে কল করেছে আমায়। খালার কণ্ঠ শুনে আমি আস্তে ধীরে বললাম, হ্যাঁ বলো খালা। কি ব্যাপার, কল ধরছিলি না কেন? আমার ফোনে ব্যালেন্স ছিল না, তাই তন্নির ফোন থেকে কতগুলো কল করেছি তোকে। শুনতে পাইনি খালা। আমার বিষণ্ণ, ভাঙা ভাঙা কণ্ঠ শুনে খালা বিচলিত হলো আরো কয়েক গুণ। কি হয়েছে তনু, তোকে এত বিষণ্ণ লাগছে কেন? আমি ছলছল চোখে অল্প স্বল্প হাসলাম। বললাম, আমার বেনামি সংসারটা আজ ভেঙে গিয়েছে খালা। আজ আমি মুক্ত। আমার অদ্ভুত বাচনভঙ্গি শুনে খালা কথার খেল হারিয়ে ফেলল। তবদা খেয়ে কিক্ষণ স্থির রইল। হয়তো উনি আমাকে বুঝার চেষ্টা করছে। এর মধ্যে তন্নি ফোন নিল। জিজ্ঞেস করল, কতদূর এলি আপু? কাছাকাছি চলে এসেছি, একটু পরই পৌঁছে যাব। ফোন রাখলাম, আমার কথা বলতে ইচ্ছে করছে না এখন। ঠিক আছে আপু, সাবধানে থাকিস। নিজের খেয়াল রাখিস। আচ্ছা, রাখবো। তন্নি এরপরও কল কাটল না। আমায় পুনরায় কণ্ঠে দরদ মিশিয়ে ডাকল, আপু শোনো। কি? বেঈমানরা তোমার জীবনের গল্পের একটি অধ্যায়, পুরো গল্প নয়। তাদের জন্য তুমি থেমে যেও না, মন খারাপ করো না। তারা তোমাকে ভেঙেচুরে দিয়ে আবারও শক্তিশালী হতে শিখিয়েছে। তুমি নিজেকে শক্ত রেখো, সামনে এগিয়ে যাও। সত্যিকার অর্থে যে মানুষগুলো তোমার, তারা তোমার নতুন পথ চলার অপেক্ষা করছে। ওর কথা শুনে আমি আনমনেই হাসলাম। আমার ছোট বোনটা কি খুব বড় হয়েছে? কেমন ভারী ভারী কথা বলছে। মনে হচ্ছে এই তো সেদিন স্কুলের গণ্ডি পেরিয়ে সবে কলেজে ভর্তি হয়েছিল তন্নি। এখন ইন্টারমিডিয়েটের শেষ পর্যায়ে চলে গেছে, সামনে ওর পরীক্ষা। সময় কিভাবে যে ফুরোয়। হ্যাঁ, আমাদের সেই ছোট তন্নিটা সত্যিই বড় হয়েছে। আমাদের বাবা নেই, মাথার উপর বড় ভাইদের কোনো ছায়া নেই। আমিই যে বড়, আমার মাথার উপর কত দায়িত্ব বেড়েছে। ওদের জন্য হলেও আমাকে ভালো থাকতেই হবে।
আমি আনমনে হাসলাম আবারও। বললাম, তোরাই আমার শক্তি, তোরাই আমার বল, তোরাই আমার নতুন পথচলা। তন্নি আমাকে আবারও দৃঢ়ভাবে আশ্বাস দিয়ে বলল, আমরা সবাই তোমার সাথে আছি, আপু। তুমি পারবে, তুমি পারবে। আমি ভরসা পেলাম। কল কেটে দিয়েছি এরপর। আচমকা ক্লান্তিতে ধরেছে শরীরে ও মন। আমি বিনা আমন্ত্রণে মায়ের কাঁধে মাথা এলিয়ে দিলাম। মা একটু মুচকি হাসল, আমার ধরা মাথায় হাত বুলিয়ে দিল। মায়ের আদর অনুভব করে কখন জানি চোখ লেগেছিল। আমি ঘুমিয়েই গিয়েছিলাম বোধ হয়। আমার তন্দ্রা ভাব কাটে রিধান ভাইয়ের ডাকে। তনু, এই তনু। আমি আচমকা ডাকে হকচকিয়ে গেলাম। বললাম, কি হয়েছে, কি হয়েছে? পৌঁছে গেছি আমরা। রিধান ভাই এতটুকু বলে ঝড়ের বেগে আবার কোথাও অদৃশ্য হলো। আমি আশেপাশে চোখ ঘুরিয়ে নিলাম একবার। আমার মাথাটা এখনো মায়ের কাঁধে। মা নড়াচড়া না করেই সেভাবে বসে রয়েছে। পাছে আমার যদি অসুবিধা হয়। মায়ের গভীর যত্নটুকু আমার মন ভালো হওয়ার কারণ। আমার বুকের ভারটা আচমকা সরে গিয়েছে। আমি মাকে জড়িয়ে ধরেই সেভাবে কতক্ষণ বসে রইলাম। যাত্রীরা ধস্তাধস্তি করে নামছে। অনেক ভিড়ের মধ্যে আমি অসুস্থ শরীর নিয়ে গেলাম না। মা বারণ করেছে। আমরা মা মেয়ে নামলাম সবার শেষে। ডিগ্রি বাস স্টেশনে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমি আর মা। রিধান ভাইটা আবার কোথায় গেল? নীরবে আমরা ওনাকে খুঁজছি। আচমকা আমার চোখ আটকে গেল পরিচিত একটা পুরুষালী মুখের উপর। ওই তো কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ লোক। যে লোকটা আমার বিয়েতে এসেছিল মাহিমের বাবা হয়ে। যাকে আমি একসময় বাবা বলেও ডেকেছি। আজ সেসব ভাবতেও ঘৃণা হচ্ছে। আমার ইচ্ছে করছে প্রতারক লোকটার মুখ বরাবর থুথু ফেলতে। কি করে করতে পারল উনি এমন কাজ? উনি আমার বাবা না হোক, পৃথিবীর কারো না কারোই তো বাবা। বাবারা কি করে প্রতারক হয়? কারণ কি? কারণটা জানতে হলেও আমি একবার ওনার খোঁজ করতাম। অনাকাঙ্ক্ষিতভাবে ওই লোকটাকে আজই এখানে দেখব ভাবিনি। আমি দেরি না করে উনার দিকে এগিয়ে গেলাম। ডাকলাম উঁচু কণ্ঠে, এই এই শুনুন। বৃদ্ধ লোকটা আচমকা আমাকে দেখে যেন আকাশ থেকে পড়ল। তার চোখে মুখে গাঢ় বিস্ময়ের রেশ। উনি আনমনেই বলে উঠলেন, তনু, তুমি? আমি এর মধ্যে বড় বড় পা ফেলে উনার কাছে পৌঁছে গিয়েছি। আমার পিছনে পিছনে মাও এলো। আমি একবার আলগোছে বৃদ্ধ লোকটার আগাগোড়া পর্যবেক্ষণ করে নিলাম। আগের সেই পোশাক আশাকের সঙ্গে এখন উনার মিল নেই। পরনে সস্তায় কেনা একটা মলিন শার্ট ও লুঙ্গি, পায়ে একজোড়া চটি জুতো, হাতে আধখালি একটা ব্যাগ। সবটাই লক্ষ্য করে আমি তাচ্ছিল্যের সুরে বললাম, কি ব্যাপার, আজকাল টাকা পয়সা পেতে সমস্যা হচ্ছে নাকি আপনার? আগের মতো ঠকবা জি করার জায়গা পাচ্ছেন না বুঝি? লোকটা হঠাৎ মাথা নিচু করে নিল। আগে পিছে কিছু না ভেবে দ্রুত আমার থেকে উল্টো রাস্তা ধরে হাঁটা দিল। আমি বুঝলাম লোকটা আমার থেকে পালাতে চাইছে। আমি তাকে যেতে দিলাম না, আটকে দিলাম। বাধা দিয়ে বললাম, দাঁড়ান। লোকটার পা জোড়া অমনি থেমে গেল। তবে উনি আমার দিকে তাকালো না। আমি সেসবে মাথাও ঘামালাম না, বরং মনের সবটুকু রাগ উগলে দিয়ে উনাকে জিজ্ঞেস করলাম, জানেন, আমার সংসারটা আজ ভেঙে গেছে। লোকটা একটু চমকালো না এতে, বরং হেলদোলহীন ভাবে বলল, যাওয়ারই ছিল। এতে কি যে রাগ লাগলো আমার। উনি এমন ভাব করল যেন এতে উনি অনেক খুশি হয়েছে। লোকটার মুখোমুখি হয়ে আমি আগের থেকেও দ্বিগুণ তেজ নিয়ে বললাম, কিভাবে পারলেন, কিভাবে পারলেন আপনি এই কাজ করতে? আপনার বিবেকে একটুও বাঁধল না? সবটা জেনেও কেন একটা মেয়েকে অনিশ্চিত সংসার গড়তে সাহায্য করলেন? আপনি না বাবা, তবুও কেন একটা মেয়েকে সবাই মিলে ঠকালেন? পেটের দায়ে। পেটে ক্ষুধার যন্ত্রণার থাকলে মাথায় বিবেকের তাড়না থাকে না মানে? তাই বলে এমন একটা কাজ করবেন? লোকটা সঙ্গে সঙ্গে আমার কথার জবাব দিল না। আমি আগ্রহ নিয়ে উনার দিকে তাকিয়ে আছি, আমার সঙ্গে মাও। কিরকম অদ্ভুত লাগছে লোকটাকে। দূরের ল্যাম্পপোস্টের ফিনফিনে আলোতে তার কুচকুচে যাওয়া চোখ জোড়া চিকচিক করছে। বোধ হয় লোকটা কাঁদছে। কিসের এত দুঃখ উনার? আমার ভাবনার মাঝেই লোকটা বলল, আমি আর আমার স্ত্রী টাকার জন্য তোমাদের সঙ্গে অভিনয় করেছি, মা। সেদিন আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। আমরা এই কাজ না করলে মাহিম আমাদের অতগুলো টাকা দিত না, আর আমার অসুস্থ ছেলেটাকেও বাঁচানো হতো না। আমার কাছে আবারও সবকিছু পরিষ্কার হলো। লোকটা মিথ্যা বলছে না, তার চিকচিক করা অশ্রুসিক্ত চোখ জোড়া তার সাক্ষী। আমি কিছুক্ষণের জন্য ভাষাহীন, বিতৃষ্ণা চোখে তাকিয়ে আছি সামনের দিকটাতে।
এর মধ্যে মা বলল, যতই হোক তাই বলে মানুষ ঠকানো কোনো ভালো কাজ নয়। আপনি যে কোনো উপায়ে আমাদের একবার জানাতে পারতেন সবটা। সেদিন যদি আপনি আমাদের কিছু একটা আঁচ দিতেন, আজ আমার মেয়েটার সংসারটা ভাঙতো না, আমার ফুলের গায়ে এত আঁচড় লাগতো না। সেদিনই কাটা থেকে রেহাই পেত আমার ফুলটা। আমার মেয়েটা আজ যা যা হারিয়েছে, যে যন্ত্রণা সহ্য করেছে, ওর এক একটা দীর্ঘশ্বাসের পিছনে আপনিও কোনো না কোনো ভাবে দায়ী। নিজের সন্তানের কথা ভেবে আপনি সেদিন আরেকজনের সন্তানকে ঠকিয়েছেন না। আপনি দেখেন, আল্লাহের বিচার নিজেই করবেন। আজ না হয় কাল ওর রুহের অভিশাপ আপনার সন্তানের উপরও পড়বে। লোকটা অদ্ভুত স্বরে হাসল কিক্ষণ, এরপর প্রাণহীন গলায় শুধালো, সে অভিশাপ এর আর দরকার হবে না আপা। প্রকৃতি ভোলে না কারো ঋণ। সেদিন আমি আমার সন্তানকে বাঁচালেও তার পা দুটো আমি আর বাঁচাতে পারিনি। হঠাৎ এক দুর্ঘটনায় আমার ছেলেটার পা দুটো চিরতরে হারিয়ে গেল। একমাত্র মেয়েটার সংসারটাও ভেঙে গেল কারণ ছাড়া। ওই যে পাপের পিছুটান। লোকটা আর এক মুহূর্তও দাঁড়ালো না, নির্জীব ভঙ্গিতে চলে গেল। আমরা মা মেয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলাম। মানুষটাকে আমাদের আর শাস্তি দেওয়ার দরকার হলো না। ওই যে লোকটার ভেতরের অপরাধবোধটাই হলো তার শাস্তি। তাই যদি অসুখ থাকে, মানুষ কিভাবে ভালো থাকে? তাকে নিয়ে আমাদের আর বেশিক্ষণ ভাবা হলো না। আমাদের কি আর এত সময় আছে? আমরা যে নিজ নিজ জগতে ব্যস্ত। তন্মধ্যে রিধান ভাই এলে কোত্থেকে যেন রিকশা নিয়ে, সঙ্গে এনেছে দুটো কাটা ডাব। আমার হাতে একটা দিল, মায়ের হাতে একটা দিল। আমার এতক্ষণ বড়ই জলতেষ্টা লেগেছিল। লোকটা বুঝি খেয়াল করছিল এত রাতে ডাব পেল কই। আমি এত শত না ভেবেই ডাবের পানিটা তৃপ্তি করে খেয়ে নিলাম। রিধান ভাইকে আর একটু আগের ব্যাপারে জানালাম না। গল্পের আসল লেখিকা সুমাইয়া আফরিন ঐশী। লোকটা বড়ই ঘাড়ত্তারা, উনাকে চিনলে ঝামেলা করবে। অতৃপ্ত মানুষটাকে আমি আর অশান্তি পোহাতে দিলাম না। তার প্রতি আমার আর কোনো রাগ অনুরাগ নেই। আমার পাওনা যে আমার রব নিজেই আগে আগে পুষিয়ে দিয়েছে। নিশ্চয়ই রব সর্বশ্রেষ্ঠ বিচারক। রবের নিকট সকল কাজের ন্যায় বিচার পাওয়া যায়। আমিও পাবো, এই ভেবেই মনটা ফুরফুরে হয়ে গেছে আমার। এরপর আর সময় নষ্ট করলাম না। আমরা রিকশায় চড়ে বাসায় এলাম। আমাদের সঙ্গে ব্যাগপত্র নিয়ে রিধান ভাইও এসেছে। উনি থাকবে না যদিও, একটু পরই বোধ হয় চলে যাবে নিজ বাসাতে। বাসায় আমি ফুরফুরে মেজাজে এলেও আমার মেজাজের রদবদল হলো কিছুক্ষণের মধ্যেই। আমাদের উপস্থিত টের পেয়েই মানুষজনের হামলা শুরু হলো। আশেপাশের ফ্ল্যাটের ভাবি এলো, চাচিরা এলো। ওরা আমায় কেউ কেউ দেখলো বাঁকা চোখে, কেউ বা আমার জন্য দুঃখ পেল। আমি যদিও ওসব দেখছি না, ভাবছিও না, কিন্তু পাশের বাসার ভাবি দরদ দেখিয়ে মনে করিয়ে দিচ্ছে যেন। উনি এলো আমার রুমে, পাশে বসে বলল, ডিভোর্সটা তবে হয়েই গেল তোর? আমি ঠান্ডা স্বরেই প্রত্যুত্তরে বললাম, শুনেছ যখন আবার জিজ্ঞেস করছো কেন? এতটুকুই যেন আমার দোষ হয়ে গেল। ভাবি বসা থেকে উঠে দাঁড়ালো, খ্যাক করে উঠল। ও জিজ্ঞেস করাতেই বুঝি আমার দোষ হয়ে গেছে? আমি তার কথাতে পাত্তা দিলাম না। না শোনার মতো ফোন হাতে নিয়ে বসে রইলাম। এতে ভাবির কথাতে সুবিধা হলো না। অধৈর্য হয়ে ডিভোর্সের প্রথম দিনই ভাবি আমায় খোঁটা দিল। ডিভোর্সি মাগির তেজ কত! এই তেজের কারণেই স্বামীর ঘর ছাড়া হতে হয়েছে। কথাটা ভাবি বিড়বিড় করে বললেও আমি শুনে নিয়েছি। আমি তাকে তারপরও কিছু বললাম না। কিছু কিছু সময় চুপচাপ থাকাই ভালো। ভাঙা মানুষের দুর্বল পয়েন্ট ধরে অনেকেই পুনরায় ভাঙতে আসবে। আর তখন যদি তারা অপর মানুষটার কাছে সুবিধা পেয়ে বসে, তাহলে আর তার রক্ষা নেই। এক জীবন অতিষ্ঠ করে মানুষ আর তাকে বাঁচতে দিবে না। কিন্তু আমি তো বাঁচতে চাই, বাঁচাতে চাই আমার পেটে বেড়ে ওঠা সন্তানকে। তাই চুপ রইলাম। যার তার কথা কানে তুলতে নেই। এতে ওরা নিজেদের গুরুত্বপূর্ণ ভেবে বসবে। কিন্তু আমি তো ওদের গুরুত্ব দিচ্ছি না। দীর্ঘ জার্নিতে শরীর ক্লান্ত লাগছে আমার। আমি কোনো কথাবার্তা ছাড়াই রুমের লাইট অফ করে শুয়ে পড়লাম। ভাবি অমনি সুরসুর করে চলে গেল, জুৎসুই জায়গা না পেয়ে। আমি হাসলাম তার অপমানিত হওয়া ভোতা মুখটা দেখে। রাজ্যের ক্লান্তিতে চোখ বন্ধ করে আমি ভাবতে লাগলাম, এই জায়গাটা আমার ছেড়ে দেওয়া উচিত। মানুষের মগজ বুঝে চলা ভালো। চলার পথে কিছু বিকৃত মানুষের সঙ্গে দূরত্ব বাড়ানো উচিত। এতে মানসিক শান্তি অক্ষত থাকে। এই সমাজের কাছে আমি এখন ডিভোর্সি। ওদের কাছে আমি বড়ই ঠুনকো, আমার দাম নেই কানাকড়িও।
ওরা সুযোগ পেলেই আমাকে বারবার ভাঙতে আসবে। আমিও বারবার মনোবলের খেই হারিয়ে ফেলব। আমাকে আমার অতীত পিছুডাক দিবে। নিজের সম্মান, নিজের দাম রক্ষার্থে হলেও এই শহরের জায়গাটা আমার পাল্টে ফেলা উচিত। আমাকে আর বেশিক্ষণ ভাবতে হলো না। বসার ঘর থেকে শুনতে পেলাম রিধান ভাইমা কে বলছে, এই বাসাটা পাল্টে ফেলিও খালা। আমি তোমাদের জন্য নতুন ফ্ল্যাট দেখব। মাও তার সঙ্গে সহমত হলো, অমত করল না। রিধান ভাই বিচক্ষণ মানুষ, এক প্রহরেই বুঝে গিয়েছে এই বাসাটা এখন আর আমার জন্য শান্তির জায়গা নয়। চলবে।